বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের মতো এত বৃহৎ উপমহাদেশের এই অঙ্গরাজ্যে 10 কোটির উপর মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে কিনা, তারা গণতন্ত্র ভোগ করতে পারবে কিনা, আগামী 1 জুন তার এক অগ্নি পরীক্ষা। তো সাথী, এই গণতন্ত্রকে যে গুন্ডাতন্ত্রে পরিণত করা হয়েছে, সেই গুন্ডাতন্ত্রের অবসান ঘটিয়ে আপনারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করুন। আইএসএফ এর নেতৃত্বে পশ্চিমবঙ্গের মতো এই একটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য, যেখানে যে রাজ্যের রাজধানী কলকাতা অবিভক্ত ভারতের ব্রিটিশ রাজত্বে প্রায় 150 বছরের রাজধানী ছিল। প্রথম নবজাগরণের পীঠস্থান এই কলকাতা এবং শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা সমস্ত দিকের পীঠস্থান এই কলকাতা, রাজনীতির স্রষ্টা এই কলকাতা। সেই পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার মানুষ ভোগ করতে পারবে কিনা, সে তার অগ্নি পরীক্ষা আগামী 1 জুন আপনাদের দিতেই হবে। সাথী, বিরোধীরা রটাচ্ছে, শাসক দল বিরোধী, আমাদের বিরোধী যারা তারা রটাচ্ছে। আইএসএফ তো সাম্প্রদায়িক মুসলিমদের দল, কিন্তু সাথী আইএসএফ এর আমি প্রশ্ন করি তাদের যে আইএসএফ এর রাজ্য কমিটির দিকে তাকান, সেখানে বেশিরভাগ অমুসলিম সদস্য। আর আমি এই ভোট ঘোষণা হওয়ার পর থেকে দীর্ঘ 2.5 মাস আমি এই জয়নগর লোকসভার প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা প্রান্তে আমি ছুটেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। আমি তপশিলি জাতি, আদিবাসী অধ্যুষিত এলাকায় গেছি। সেখানকার মানুষ, সেখানকার বয়স্ক মহিলারা তারা ছুটে এসে দুহাত তুলে আমাকে বলেছেন যে এবারে আমরা ভাইজানের খাম চিহ্ন ছাড়া আর অন্য কোনো কথা আমরা ভাববো না। শিক্ষিত মানুষ, যারা শিক্ষক, অধ্যাপক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা এসে দুহাত তুলে বলেছে, দাদা আইএসএফ ছাড়া আর অন্য কোনো কথা হবে না। আপামর জনসাধারণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা আজ, পুরুষ মহিলা নির্বিশেষে তারা আজ আইএসএফ এর প্রতি আকৃষ্ট হয়ে তারা আইএসএফ কে সমর্থন করার জন্য তারা মনস্থির করে ফেলেছে। তাই তো এত সন্ত্রাস তৈরি করা হচ্ছে, আমাদের কর্মীদের এত বাধা দেওয়া হচ্ছে, একটা ফ্ল্যাগ লাগাতে গেলে তার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, একটা পোস্টার লাগাতে গেলে তার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এবং বাড়িতে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে যে ভোট দিতে তোমরা যাবে না। অথচ ভোট ঘোষণার 1 বছর আগে থেকে প্রত্যেকটা মিডিয়ায়, প্রত্যেকটা জনপ্রিয় দৈনিক সংবাদপত্রে উন্নয়নের ফিরিস্তি দেওয়া হয়। আমাদের জনগণের ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকা খরচ করে যে উন্নয়নের ফিরিস্তি দেওয়া হয়, উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে। তাহলে সাথী, শাসক দলের আপনাদের ভয় কিসের? আপনারা কেন ধমকাচ্ছেন সাধারণ মানুষকে? কেন সাধারণ নাগরিকের গণতান্ত্রিক অধিকারটা এভাবে নির্মম ভাবে হত্যা করতে চাচ্ছেন? ভোট দিতে দিন, দেখবেন আপনাদের পজিশন কোথায়। এখন শাসক দলের যিনি বিদায়ী সাংসদ, তিনি ভোট চাইতে এসেছেন। আপনারা প্রশ্ন করবেন না? দুটো টার্ম, 10টা বছর, একটা দশক আপনাকে আমরা সংসদে পাঠিয়েছিলাম। এই জয়নগর লোকসভা কেন্দ্র সমস্যা জর্জরিত কেন্দ্র। এই এখানকার সমস্যা নিয়ে আপনি কি একদিন সংসদে মুখ খুলেছেন? আপনি আবার ভোট চাইতে এসেছেন। ইনি জিতলে কি হবে? আবার যদি ইনি জেতেন, তাহলে এই দলটা আগামী 26 সালে ভোটে পরাস্ত হয়ে বিলুপ্ত হয়ে যাবে। আর ইনি বাকি কয়েকটা বছর আপনাদের এই ট্যাক্সের টাকায় তিনি বিলাসবহুল ভাবে থাকবেন, আর আপনাদের সমস্যা কথা সংসদে উঠবে না। সাথী,
এই জয়নগর লোকসভা কেন্দ্র সংরক্ষিত। এই রকম ভারতবর্ষের পার্লামেন্টে 131 জন এমপি সংরক্ষিত আসনে জিতে যান। তার মধ্যে 84 জন তপশিলি জাতির আর 47 জন আদিবাসী এমপি সংরক্ষিত আসনে জিতে যান। কিন্তু তাদেরই বিরুদ্ধে যখন বিল পাস হয়, তাদের টু শব্দ করার ক্ষমতা থাকে না। তাদের রাশ যাদের হাতে থাকে, তাদের প্রভুদের নির্দেশ ছাড়া তারা একটিও কথা বলার কোনো সুযোগ পাবেন না। তারা পার্লামেন্টে কেবলমাত্র শোভাবর্ধনকারী এবং হাত তোলার দলে। আজকের বিজেপি এমপি কে যদি আপনারা জেতান, এই ভাঙড়ের মানুষ, কৃষিতে এরা রেকর্ড সৃষ্টি করেছে নিজেদের চেষ্টায়। এই কৃষির বিরুদ্ধে বিল পাস হবে, এই এমপি হাত তুলে সমর্থন জানাবেন। এসসি এসটি অ্যাট্রসিটিজ অ্যাক্ট ধ্বংস করা হবে, এই এমপি হাত তুলে সমর্থন জানাবেন। শিডিউল কাস্ট মানুষদের স্টাইপেন্ড এবং তাদের স্কুল কলেজে ঢোকার পথ বন্ধ করা হবে, সংরক্ষণ বন্ধ করা হবে, তিনি হাত তুলে সমর্থন জানাবেন। আর সবচেয়ে বড় কথা, বিশ্বের সেরা পণ্ডিত মনীষী বাবা সাহেব আম্বেদকর, তিনি যে মহান সংবিধান উপহার দিয়ে গিয়েছিলেন, যেটা আমাদের অধিকারের রক্ষা কবচ, মূল রক্ষা কবচ, সেই সংবিধান ধ্বংস করা হবে, এই বিজেপি এমপি হাত তুলে সমর্থন জানাবেন। তাহলে আপনি কাকে বেছে নেবেন? এই বোবা এমপিদের? এরা শুধু বোবা হয়ে থাকবে, সংসদে এদের কোনো কথা বলার অধিকার থাকবে না। অপরদিকে আইএসএফ কে যদি আপনারা জেতান, আইএসএফ এমপি যদি কথা না বলেন, তাকে দল থেকে বহিষ্কার করা হবে, তাকে কল ব্যাক করা হবে। ইতিপূর্বে আমাদের শাহাবুদ্দিন সিরাজি সাহেব বলে গেছেন। তাহলে সাথী, আপনাদের ভাবতে হবে, আপনাদের সন্তান সন্ততিদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, আপনাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, আপনাদের জীবিকার কথা, জীবন জীবিকার কথা ভেবে আপনাদের পয়লা জুন তারিখে আপনাদের নির্ধারণ করতে হবে কোন সিম্বলে আপনারা বোতাম টিপবেন। তো সাথী, আপনারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে সীমাহীন সন্ত্রাস চলছে, বোমা বন্দুকের শিল্প তৈরি করে, মদের শিল্প তৈরি করে যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, নাগরিকের জীবনযাত্রা ধ্বংস করা হচ্ছে, তাকে উৎসাহিত করবেন, নাকি আপনারা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে, আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে, দলিত আদিবাসী মাইনরিটি মানুষের অধিকার আদায়ের পক্ষে আপনার মূল্যবান ভোটটি দেবেন? সে কথা আপনাকে, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না সাথী। অপরদিকে যে সাম্প্রদায়িক বিজেপি যেভাবে ভারতবর্ষের হিন্দুত্বের দোহাই দিয়ে, উগ্র হিন্দুত্বের দোহাই দিয়ে যে সাম্প্রদায়িক বিভেদ ছড়াতে চাচ্ছে, তাকে উৎসাহিত করবেন কিনা সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। তো সাথী, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, উনি খুবই ব্যস্ত, ওনাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটতে হচ্ছে, সময়ের ওনার খুব অভাব, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সব শেষে একটা কথা বলে যেতে চাই, একটা প্রতিশ্রুতি, একটা অঙ্গীকার আপনাদের দিয়ে যেতে চাই। আপনারা যদি আমাকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠান, আমি এই এলাকার মানুষ, আমার জন্মস্থান বাসন্তীর জ্যোতিষপুরে, কর্মসূত্রে আমি সোনারপুরে থাকি, কিন্তু সাথী আমি এই এলাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানকার প্রতিটা কর্নারে আমি ছুটে বেড়াই। আমি সারা জীবন দলিত আদিবাসী এবং
মাইনরিটিদের অধিকার রক্ষায় আন্দোলন লড়াই করে এসেছি, চালিয়ে যাচ্ছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই কাজ চালিয়ে যাব। এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি এই অঙ্গীকার করছি, আমাকে জিতিয়ে যদি পার্লামেন্টে পাঠান, আমি সব সময় আপনাদের সুখ দুঃখের সঙ্গী থাকব এবং আপনাদের সমস্যা জেনে নিয়ে আমি পার্লামেন্টে আমার সাধ্যমতো চিৎকার করে ওই তৃণমূলের এমপিদের মতো, শাসক দলের এমপিদের মতো পার্লামেন্টের বাইরে প্ল্যাকার্ড ঝুলিয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে নাটকের তীব্র বিরোধিতা করে আমি ওই পার্লামেন্টের মেঝেতে আপনাদের অধিকার আদায়ের জন্য আমি পার্লামেন্ট কাঁপিয়ে দেব। আর একটা কথা বলছি, আমি আপনাদের সব সময় সাথী থাকব এবং আপনাদের সমস্যাবলী সমাধানের চেষ্টা করব। চারিদিকে যেখানে যাচ্ছি নলকূপের সমস্যা, নদী বাঁধের ভাঙন থেকে শুরু করে সেচের সমস্যা, কৃষি সমস্যা, পরিযায়ী মানুষদের যে সমস্যা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি আমার পার্লামেন্টে আমি গলা ফাটিয়ে চিৎকার করব। এই কটি কথা বলে, এই প্রতিশ্রুতি দিয়ে, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।